হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে এইচএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ। আজকে আমরা শুরু করব ধারকত্ব ও ধারক অধ্যায় থেকে প্রবলেম সেট এর যে অঙ্কগুলো করানো হচ্ছিল তার পার্ট 2। চলো তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 8 সেমি ব্যাসার্ধের একটি গোলককে 10⁻⁸ কুলম্ব আধানে আহিত করে একটি অনাহিত গোলকের সঙ্গে যুক্ত করা হলো এবং এর বিভব হলো 720 ভোল্ট। দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ ও ধারকত্ব নির্ণয় করো। হ্যাঁ, এটা সাধারণ বিভবের অঙ্ক। আমাদের কোশ্চেন নম্বর 8 দেওয়া আছে, 8 সেমি ব্যাসার্ধের গোলককে 10⁻⁸ কুলম্বে আহিত করা হলো, এর বিভবও দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা লিখব যে আহিত গোলকের কি দেওয়া আছে, আহিত গোলকের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 8 সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে আছে, আমরা সিজিএস পদ্ধতিতেই করব। ওকে, তাহলে আহিত গোলকের ব্যাসার্ধ যদি জানা থাকে, হ্যাঁ, আমরা জানি কোনো গোলীয় ধারকের ক্ষেত্রে যদি তার ব্যাসার্ধ জানা থাকে তাহলে তার যে ধারকত্বের মান সেটা হবে তার ব্যাসার্ধের সমান। অতএব আহিত গোলকের ধারকত্ব, এটাকে বললাম C1, এটাকে বলে দিলাম R1। আহিত গোলকের ধারকত্ব কি হবে, 8 স্ট্যাট ফারাড। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে আধান, আহিত গোলকের আধান কিউ। এতে কত আধান দেওয়া আছে, 10⁻⁻8 কুলম্ব। এটা এসআই পদ্ধতিতে দেওয়া আছে, আমরা সিজিএস পদ্ধতিতে করে নেব। 10⁻⁻8 ইন্টু 3 ইন্টু 10⁹, এটা হয়ে যাবে তাহলে ইএসইউ। তাহলে এটা কত বের হবে, 10⁹, এখানে 10⁻⁸, তাহলে থাকছে 3 ইন্টু 10 সমান 30 ইএসইউ। আধান আমরা পেয়ে গেলাম। এরপরে এই গোলকটিকে একটি অনাহিত গোলকের সঙ্গে যুক্ত করলে সাধারণ বিভব হয় 720 ভোল্ট। তাহলে আমরা লিখব এই আহিত গোলকটিকে একটি অনাহিত গোলকের সঙ্গে যুক্ত করা হলে এদের সাধারণ বিভব V = 720 ভোল্ট। 720 ভোল্ট। এবার ভোল্টকেও আমরা এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে করে নেব। 720 সিজিএস পদ্ধতিতে করলে কি করতে হবে, ইন্টু 1/300 স্ট্যাট ভোল্ট। এই শূন্য কেটে গেল, এটাকে আমরা 6 দিয়ে কেটে দেব, 6×5 = 30, 12×6 = 72, তাহলে থাকছে 12/5 স্ট্যাট ভোল্ট। সাধারণ বিভব আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের বের করতে হবে দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ ও ধারকত্ব। হ্যাঁ, তাহলে আমরা ধরি দ্বিতীয় গোলকটির ধারকত্ব C2। এরপরে কি করব, আমরা জানি সাধারণ বিভব V = মোট আধান
বাই মোট ধারকত্ব, তাই না? মোট আধান বাই মোট ধারকত্ব। এবার এই মানগুলো আমরা বসাবো। আমাদের বিভব কত বের হলো, বা বিভব আমাদের বের হয়েছে 12/5 ইজিক্যাল টু মোট আধান কত, যেহেতু আধান শুধুমাত্র প্রথম আহিত গোলকেই ছিল, প্রথম গোলকেই ছিল, এটা হচ্ছে 30, আর মোট ধারকত্ব C1 C2, হ্যাঁ, C1 প্লাস C2 বা 12/5 ইজিক্যাল টু 30। C1 এর মান 8, C2 এর মান আমরা বের করব, বা কোনাকুনি গুণ করে দেব। 12 8 96, 12 C2 ইজিক্যাল টু 30 5 150। তারপরে 12 C2 ইজিক্যাল টু 150 মাইনাস 96, বা C2 ইজিক্যাল টু, এটা বিয়োগ করলে কত হয়, 150, তাহলে 50 আর 4 54, 54/12 আমাদের 54/12 হয়ে গেল C2 অর্থাৎ ধারকত্বের মান। এটা কিসে বেরোবে, এটা বেরোবে হচ্ছে স্টেট ফারাডে। আমাদের উত্তর আছে পিকো ফারাডে, তাই এটাকে 0.9 দিয়ে ভাগ করতে হবে, ইজিক্যাল টু 54 ইন্টু 54 12 ইন্টু 0.9। এই 0.9 তুলে দিলে এখানে একটা 10 হবে, 9 দিয়ে 54কে কেটে দেব 6, 6 দিয়ে এটাকে কেটে দেব 2, 2 দিয়ে 10কে কেটে দেব 5, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 5 পিকো ফারাড। ধারকত্বের মান আমরা পেয়ে গেলাম 5 পিকো ফারাড। এরপরে বের করতে হবে আমাদের ব্যাসার্ধের মান। আমরা জানি যে কোনো গোলীয় ধারকত্বের ক্ষেত্রে যেটা সিজিএস পদ্ধতিতে ধারকত্বের মান, সেটাই হবে ওই গোলকটির ব্যাসার্ধের মান। তো এইখানে করে দিচ্ছি দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ, হ্যাঁ, অতএব দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান সমান 54/12 সেন্টিমিটার। 54/12 সেন্টিমিটার। এটাকে ভাগ করে দেব, 12 দিয়ে 54কে ভাগ, 12 4 48, বিয়োগ করলে 4 2 6, দশমিক নিলাম 0, 12 5 60, কেটে গেল। হ্যাঁ, তাহলে আমরা এটা কত পাচ্ছি, 4.5 সেন্টিমিটার। তাহলে দুটোই উত্তর বের হয়ে গেল। আমাদের দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আর সমান সমান কত বের হলো, 4.5 সেন্টিমিটার, এবং ধারকত্ব C2 কত বের হলো, 5 পিকো ফারাড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দুটি ধারকের ধারকত্ব 10 পিকো ফারাড ও 15 পিকো ফারাড। প্রথমটিকে 300 ভোল্ট এ এবং দ্বিতীয়টিকে 150 ভোল্টে আহিত করা হলো। ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করলে ধারক দুটির সাধারণ বিভব কত হবে? ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করলে ধারক দুটির সাধারণ বিভব কত হবে আমাদের বের করতে হবে। তাহলে এটা হলো কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেন। দুটি ধারক এর ধারকত্ব দেওয়া আছে। এখানে আমরা লিখব প্রথম ধারক। প্রথম ধারক, প্রথম ধারকের কি দেওয়া আছে, ধারকত্ব। ধারকত্ব, প্রথম ধারকের ধারকত্ব 10 পিকো ফারাড। পিকো ফারাডকে আমরা ফারাডে করে নেব, 10 × 10⁻⁻12 ফারাড। আর কি দেওয়া আছে, এর বিভব, বিভব এটাকে ধরে নেব V1, ধারকত্বকে ধরে নিলাম C1। বিভব কত, 300 ভোল্ট। এবারে আমরা চলে যাব
দ্বিতীয় ধারকত্ব, দ্বিতীয় ধারক, দ্বিতীয় ধারকের ধারকত্ব কত, ধারকত্ব C2 সমান সমান 15 মাইক্রোফ্যারাড, 15 পিকোফ্যারাড। এটাকে ফারাডে করে নিব, 15 ইন্টু 10⁻⁻12 ফারাড। বিভব, এটাকে V2 কত, বিভব দেওয়া আছে 150 ভোল্ট। এবার এদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সাধারণ বিভব, যখন দুটি ধারককে সমান্তরালে যুক্ত করা হয় তখন তাদের বিভব হয় সমান, অর্থাৎ হয় সাধারণ বিভব। এটা একটা ধারক, এটা একটা ধারক, এই ধারক দুটোকে সমান্তরালে যখন যুক্ত করব তাদের বিভব হবে সমান। এটা হলো ব্যাটারি, এটাও এখান থেকে আধান বা কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট বা আধান দুই ভাগে ভাগ হয়ে যাবে, Q1 Q2। কিন্তু এই দুটো ধারক যেহেতু একই পয়েন্টের সঙ্গে যুক্ত, এটা C1 এটা C2, তাহলে এর যা বিভব একই হবে, বিভব হবে V। তাহলে দুটো ধারককে যখন সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তাদের বিভব হয় সমান, আর শ্রেণীতে যুক্ত করলে আধান হবে সমান, বিভব হবে আলাদা। তাই সমান্তরালে যুক্ত করা হয়েছে মানে তাদের বিভব সমান হবে, অর্থাৎ এটা সাধারণ বিভব আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি সাধারণ বিভব V ইজিক্যাল টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, মোট আধান বাই মোট ধারকত্ব। এখানে যেহেতু আধানকে C1 V1 অর্থাৎ ধারকত্ব বিভব এই রূপে দেওয়া আছে, তাই আমাদের এই ফর্মুলাটা লিখতে হবে। আগে যেটাতে করলাম সেখানে আমরা লিখেছিলাম মোট আধান বাই মোট ধারকত্ব, একই ব্যাপার। ওখানে শুধু আধানের মান Q রূপে দেওয়া ছিল, এখানে আধানের মান C1 V1 রূপে দেওয়া আছে, কারণ আমরা জানি Q ইজিক্যাল টু CV, তাই না? Q ইজিক্যাল টু CV, তাহলে আধান সমান সমান CV, ধারকত্ব ইন্টু বিভব। যদি আমরা ধারকত্ব বিভবের মান পাই তাহলে আধানকে C1 V1 রূপে লিখব, যদি আধানকে সরাসরি পেয়ে যাই তাহলে এখানে মোট আধানটা বসিয়ে দিব। সমান সমান C1 কত, 10 ইন্টু 10⁻⁻12 প্লাস V1, তারপরে ইন্টু V1 300 প্লাস C2 কত, 15 ইন্টু 10⁻⁻12 তারপরে V2 150 বাই C1 10 ইন্টু 10⁻⁻12 প্লাস 15 ইন্টু 10⁻⁻12। এখান থেকে 10⁻⁻12 কমন নিয়ে নিলাম, 10⁻⁻12 এটা গুণ করে দিলে হয় 3000, এটা গুণ করে দিলে হবে 15 225 শূন্য। এখান থেকে 10⁻⁻12 কমন নিলাম, 10 প্লাস 15, এটা কেটে গেল। এবার কি থাকছে, এটা যোগ করলে কত হবে, 0525 5250, এটা যোগ করলে 15 আর 10 25, সাধারণ বিভব এত ভোল্ট। এবার আমরা এটাকে ভাগ করে দেব, এদিকে ভাগটা করছি, 25 ডিভাইডেড বাই 5250, 2 বারে যাবে, 25 দুগুণে 50, 2 5 নামলো, 1 বারে যাবে, 25 একে 25, এটা কেটে গেল, এই শূন্যটা চলে যাবে এখানে, 210 ভোল্ট, 210 ভোল্ট। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। সাধারণ বিভব আমরা পেয়ে গেলাম কত, 210 ভোল্ট। এরপর আমরা শুরু করব কোশ্চেন নম্বর 10। একটি 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারককে 400 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা আছে। এটি উৎস থেকে বিচ্ছিন্ন করে একটি অনাহিত 2 মাইক্রোফ্যারাড ধারকের সঙ্গে যুক্ত করা হলো। ধারক দুটির সাধারণ বিভব, আবার সাধারণ বিভব আমাদের নির্ণয় করতে হবে। একটা ধারকের ধারকত্ব ও বিভব দেওয়া আছে। কোশ্চেন নম্বর 10, কি তথ্য দেওয়া আছে? এতে দেওয়া আছে
আহিত, হ্যাঁ, একটাকে বলবো আমরা আহিত, আহিত ধারকের ধারকত্ব, ধারকত্ব, এটাকে ধরলাম C1। এটা কত 4 মাইক্রোফ্যারাড, এটাকে ফারাডে করে নেব 4 × 10⁻⁻6 ফারাড। আর কি দেওয়া আছে, একে বিভব, এর বিভব এটাকে ধরলাম V1 কত 400 ভোল্ট। হ্যাঁ, একে অনাহিত একটা ধারকের সঙ্গে যুক্ত করা হয়েছে, তাহলে লিখব অনাহিত ধারকের ধারকত্ব, এটাকে ধরলাম C2 2 মাইক্রোফ্যারাড, এটাকে ফারাডে করে নিব 2 × 10⁻⁻6 ফারাড। আমাদের নির্ণয় করতে হবে সাধারণ বিভব, ভি কত, সাধারণ বিভব ভি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি সাধারণ বিভব ভি ইজিক্যাল টু মোট আধান বাই মোট ধারকত্ব, এখানে মোট আধান সরাসরি তো নেই, তাহলে C1 V1, হ্যাঁ, আমরা জানি Q ইজিক্যাল টু CV, তাহলে এটা আমরা বসাবো মোট আধান। এটা তো অনাহিত, এতে কোনো আধান নেই, শুধুমাত্র প্রথম ধারকেই অর্থাৎ আহিত ধারকেই আধান পাবো, তাহলে মোট আধান হয়ে যাবে C1 V1 এবং মোট ধারকত্ব C1 প্লাস C2। C1 কত 4 × 10⁻⁻6, V1 400, C1 প্লাস C2, C1 4 × 10⁻⁻6 প্লাস 2 × 10⁻⁻6, এবার 4 × 10⁻⁻6 × 400, এখান থেকে 10⁻⁻6 কমন নিলাম, 4 প্লাস 2 থাকছে, 10⁻⁻6 10⁻⁻6 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 4 4 16, 1600, আর এটা হয়ে গেল 4 আর 2 6, এটাকে আমরা কাটাকাটি আরও করে দেব, এটাকে 2 দিয়ে কাটলে 3, এটা হবে 800, তাহলে থাকছে আমার সমান সমান 800/3, এটাকে ভাগ করে দেব এবার 2 দিয়ে, 3 দুগুণে 6, 2 0, 6 দিয়ে 6 3 18, 2 6 দিয়ে 6 3 18, বিয়োগ করলে 2, এখানে একটা দশমিক নেব 0, তারপর আবার 6 বার যাবে, তাহলে আমরা শেষে লিখে দিলাম 7। তাহলে এটা ইজিক্যাল টু আমরা করলে কত পাবো, 800/3 সমান সমান 266.7 ভোল্ট। তাহলে আমাদের উত্তর বের হয়ে গেল 266.7 ভোল্ট। 10 নম্বর কমপ্লিট। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 500 সেন্টিমিটার স্কোয়ার, এদের মধ্যে 0.0075 সেন্টিমিটার বেধের অভ্রের পাতের ব্যবধান আছে। অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 6.5 হলে মাইক্রোফ্যারাড এককে এর ধারকত্ব কত হবে। হ্যাঁ, একদম পাতি অঙ্ক। সমান্তরাল পাত ধারকের যে ফর্মুলা সেটা আমাদের ব্যবহার করলেই হবে। তো আমরা প্রদত্ত কি দেওয়া আছে সেটা লিখে নিই। কোশ্চেন নম্বর 11 কি দেওয়া আছে, প্রতিটি পাতের ক্ষেত্রফল সমান্তরাল 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 পাত ধারকের পাতের ক্ষেত্রফল
প্রতিটি পাতের ক্ষেত্রফল কত? 500 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমরা মিটারে করে নেব। তাহলে কি হবে? 500 ইন্টু 10⁻⁻2 এর উপরে স্কোয়ার মিটার স্কোয়ার। তাহলে হলো 500 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। আর কি দেওয়া আছে? এদের ব্যবধান ডি, যেখানে অব্রের পার্টটা ছিল 0.0075 সেন্টিমিটার। এটাকে মিটার করে নেব 0.0075 ইন্টু 10⁻⁻2 মিটার। আর কি দেওয়া আছে? পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান কত দেওয়া আছে? 6.5। আমাদের বের করতে হবে ধারকত্ব সি কত। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা এসআই পদ্ধতিতে ধারকত্ব বের করার ফর্মুলা জানি। আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান কে এপসাইলন নট আলফা বাই ডি। হ্যাঁ, কে হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন নট হচ্ছে মাধ্যমের তড়িৎ বিদ্যুৎতা, আলফা হলো পাতের ক্ষেত্রফল, ডি হলো দুটো পাতের মধ্যে ব্যবধান। হ্যাঁ, এটা আমরা প্রথম পার্টে এই ফর্মুলাগুলো সব আলোচনা করেছি। তাহলে এবার মানগুলো বসাবো আর অ্যান্সার বের হবে। কে কত? 6.5। এপসাইলন নটের মান কত? হ্যাঁ, এপসাইলন নটের মান হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12। হ্যাঁ, এপসাইলন নটের মান তোমরা মুখস্থ করে নেবে 8.85 ইন্টু 10⁻⁻12। আলফা পাতের ক্ষেত্রফল কত? 500 ইন্টু 10⁻⁻4। ডি ব্যবধান 0.0075 ইন্টু 10⁻⁻2। এইবার এটাকে ক্যালকুলেশন একটু করতে হবে। যদি আমরা দশমিকগুলো তুলি, তাহলে এই দশমিকটা তুললে এখানে হবে 10⁻⁴। এই দশমিকটা তুললে এখানে হবে একটা 10। এই দশমিকগুলো তুললে এখানে হবে 100। তাহলে আরেকবার আমি লিখছি। হ্যাঁ, এটা 10⁻⁴, এটা 10⁻⁻4 কেটে যাবে, এটা 10⁻⁻2 আর এটা 100, তাহলে এটা কেটে যাবে। এবার কি থাকছে? 65 ইন্টু 885 ইন্টু 10⁻⁻12 ইন্টু 500, আর নিচে থাকছে 75 ইন্টু 10। এইটুকু থাকছে। তাহলে এই শূন্য কেটে দিলাম। এরপরে কি করব? 25 দিয়ে এটাকে কেটে দেবো। 25 × 3 = 75, 25 × 2 = 50। তাহলে আমরা এগুলো সব গুণ করে দেবো ক্যালকুলেটারে। 65 ইন্টু 885 ইন্টু 2 ইন্টু 10⁻⁻6 10⁻⁻12, আর এটা হবে আমাদের 3। এটা যদি ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা পেয়ে যাব 0.0384 ইন্টু 10⁻⁻6। হ্যাঁ, ক্যালকুলেটারে বসাবে, তোমরা এই মানটা বের করে নিতে পারবে। এটা হবে ফারাড। তাহলে আমাদের উত্তরটা আছে মাইক্রোফ্যারাডে। তাহলে এটা হবে 0.0384 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে আমাদের কোশ্চেন নম্বর 11 কমপ্লিট। এরপরে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? একটি বায়ুধরকের সমান্তরাল পাত দুটির প্রত্যেকটির ব্যাস 0.06 মিটার। পাত দুটির মধ্যে দূরত্ব কত হলে ধারকটির ধারকত্ব 0.1 মিটার ব্যাসের একটি গোলকের ধারকত্বের সমান হবে? হ্যাঁ,
এখানে তাহলে ট্রিক্স খেলেছে কি, আমাদের সমান্তরাল পাত ধারকেরও ধারকত্ব বের করতে হবে, আবার গোলীয় ধারকত্বর ফর্মুলাও ব্যবহার করতে হবে, দুটোই হবে সমান। সেখান থেকে আমরা ডি বের করতে পারবো। তাহলে প্রদত্ত তথ্য অনুযায়ী এবার যে আমাদের সমান্তরাল পাত ধারকত্ব দেওয়া আছে সেটা হচ্ছে প্লেট রূপে দেওয়া আছে, গোলীয় প্লেট রূপে দেওয়া আছে, যার ব্যাস দেওয়া আছে। সেখান থেকে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কোশ্চেন নম্বর 12 দেওয়া আছে সমান্তরাল পাত ধারকের পাত দুটির ব্যাস। সমান্তরাল পাত ধারকের পাত দুটির প্রত্যেকটির ব্যাস, পাত দুটির প্রত্যেকটির ব্যাস কত? 0.06 মিটার। এটাকে আমরা সেন্টিমিটারে করে নেব। সেন্টিমিটারে করলে 100 দিয়ে গুণ, তাহলে হয়ে যাবে 6 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে ব্যাস বাই 2, 3 সেন্টিমিটার। ব্যাসার্ধ জানা থাকলো, তাহলে আমরা বের করব এরপরে ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। পাই আর কত? 3 স্কোয়ার। তাহলে হলো 9 পাই। ক্ষেত্রফল হলো 9 পাই। এটা হলো আমার সমান্তরাল পাত ধারকের পাত দুটোর ক্ষেত্রফল। আর হচ্ছে আমাদের গোলকের গোলকের কি দেওয়া আছে? ব্যাস। গোলকের ব্যাস 0.1 মিটার। এটাকে সেন্টিমিটার করে নেব, তাহলে এটা হবে 10 সেন্টিমিটার। 100 দিয়ে গুণ, 10 সেন্টিমিটার। ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ হয়ে গেল 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আর কি? গোলকের ব্যাসার্ধ যদি জানা থাকে, তাহলে গোলকের ক্ষেত্রে আমরা জানি যেটা ব্যাসার্ধ সেটাই তার ধারকত্বের মান। তাহলে ধারকত্ব সি সমান সমান 5 স্ট্যাট ফারাড। তাহলে আমরা ধারকত্ব পেয়ে গেলাম 5 স্ট্যাট ফারাড। এটাই বলা হয়েছে এই সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব হবে সেটা এই গোলকের ধারকত্বের সমান। এবার আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কে এপসাইলন নট আলফা বাই ডি। এটা হলো এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে কি? কে এপসাইলন নটের মান কত হবে? 1/4 পাই। তাহলে আলফা 4 পাই ডি। এটা হলো সিজিএস পদ্ধতিতে ধারকত্বের মান। আমরা সিজিএস পদ্ধতিতে করছি, তাহলে লিখব অতএব প্রশ্নানুসারে কে এপসাইলন 4 পাই ডি ইজিক্যাল টু 5। কে এর মান বায়ু ধারকের, তাহলে আমরা বায়ু ধারক লেখাই ছিল। বায়ু মাধ্যমের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক এর মান কে এ পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান হয় 1 বায়ুর ক্ষেত্রে। তাহলে এটা হয়ে গেল 1 আলফা। ক্ষেত্রফল কত আমরা বের করলাম? 9 পাই। এদিকে 4 পাই ডি ইজিক্যাল টু 5, বা কোনাকুনি গুণ করে দেব, আমরা বের করব ডি। তাহলে 20 পাই ডি ইজিক্যাল টু 9 পাই। ডি ইজিক্যাল টু 9 পাই বাই 20 পাই। পাই কেটে গেল, তাহলে ডি ইজিক্যাল টু 9/20।
ডি ইজিক্যাল টু এখানে লিখছি 9/20, এদিকে আমরা ভাগ করে নেব 20 দিয়ে 9কে পয়েন্ট, তাহলে 0 কয়বার গেল 4 বার, 80, 10, একটা 0, 5 বার, 100, তাহলে উত্তর হচ্ছে 0.45 কিসে বেরোবে সেন্টিমিটারে। আমরা সিজিএস পদ্ধতিতে করেছিলাম সেন্টিমিটার, তাহলে 0.45 সেন্টিমিটার উত্তর। ঠিক আছে, তাহলে কোশ্চেন নম্বর 12 আমাদের হয়ে গেল। এরপরে আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 13। একটি গোলীয় ধারকের ভিতরের গোলক তড়িতাহিত এবং বাইরের গোলক ভূসংলগ্ন। বাইরের গোলকটির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, ভিতরের গোলকের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী স্থান 2 আবেশিক ধারকের তরল দ্বারা পূর্ণ। এই ধারকের ধারকত্ব মাইক্রোফ্যারাড এককে নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমাদের আগে গোলীয় ধারকত্ব, গোলীয় ধারকত্ব সম্পর্কে একটা ধারণা নিতে হবে, তারপরে আমরা এই অঙ্কটা সমাধান করছি। গোলীয় ধারকের যে ধারকত্ব নির্ণয়ের রাশিমালা সেটা আগে আমরা বের করে নিই। তাহলে আমরা দেখব গোলীয় ধারক, গোলীয় ধারক গোলীয় ধারক ধরলাম এটা একটা গোলক, এটা একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ এ, এই গোলকের ব্যাসার্ধ বি। বাইরের গোলককে ভূসংলগ্ন করা আছে। ভূসংলগ্ন করা থাকলে কি হবে, বাইরের গোলকটির বিভব হয়ে যাবে 0 এবং এই গোলককে কিউ আধান দিয়ে আহিত করা হয়েছে। এই গোলকটিকে কিউ আধান দিয়ে আহিত করা হয়েছে। তারপরে কি হবে, লিখব, ধরি এই গোলকটার নাম দিলাম আমরা এ, এই গোলকটার নাম দিলাম বি। ধরি এ গোলকের ব্যাসার্ধ, এ গোলকের ব্যাসার্ধ এ, বি গোলকের ব্যাসার্ধ বি। এ গোলকটিতে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে, এ গোলকটিতে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে এবং বি গোলকটিকে ভূসংলগ্ন করা হয়েছে। ফলে বি গোলকের বিভব ভিভি ইজিক্যাল টু 0। বিভব 0 কিন্তু আধান এর মধ্যে সঞ্চিত হবে, সেই আধানটার মান আগে আমরা বের করে নিব। অতএব ভিভি ইজিক্যাল টু 0। এবার এই আধানের মান বের করতে গেলে আমরা কি করব, বি গোলকের বিভবকে 0 ধরে ক্যালকুলেশনটা করব। তাহলে বি গোলকের যে আধান, ধরি বি গোলকের আধান স্মল কিউ। অতএব বি গোলকের বিভব আমরা বের করব, যেটা মানের দিক থেকে 0, ফর্মুলার দিক থেকে আমরা বের করব। তাহলে বি আমরা বের করব কিভাবে, এই গোলকের আধানের জন্য তাহলে কি হবে, কে স্মল কিউ বাই বি প্লাস এই গোলকের আধানের জন্য এখানে বিভব হবে, তাহলে হবে কে ক্যাপিটাল কিউ, আর এই বিন্দুটা এই গোলকের বাইরে অবস্থিত, তাই এটাও হবে বি। কেন্দ্র থেকে এর দূরত্বটাই নিতে হবে, এটা হচ্ছে 0।
তাহলে আমরা লিখব বা কে কিউ বি ইজিক্যাল টু মাইনাস কে কিউ বি। তাহলে এটা 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 সব কেটে যাবে, অতএব আমরা পাচ্ছি স্মল কিউ ইজিক্যাল টু মাইনাস ক্যাপিটাল কিউ। তার মানে এই যে আধানটা আমরা বিগুলোকে আবিষ্ট হবে ধরেছিলাম সেটা হবে মাইনাস কিউ। এ গোলকের প্লাস কিউ আধানের জন্য বি গোলকের মধ্যে যে আধান হবে সেটা হবে মাইনাস কিউ। তাহলে আধান আমরা পেয়ে গেলাম। আমরা ধারকত্বের রাশিমালা বের করব। আমরা জানি ধারকত্ব রাশিমালা কি, সি ইজিক্যাল টু কিউ বাই ডেল্টা ভি। এখানে সি ডেল্টা ভি হচ্ছে বিভব প্রভেদ। আচ্ছা, তাহলে আমাদের সি সি তো এটাই কিউ, আর ভি আমাদের বের করতে হবে ডেল্টা ভি। ভি বি আমরা বের করে নিলাম, সেটা হচ্ছে 0, আর ভি এ আমাদের বের করতে হবে। এ গোলকের বিভব ভি এ কত হবে? এ গোলকের বিভব এখানে লিখছি ভি এ ইজিক্যাল টু, এ গোলকের বিভব আমরা এর পাশে বের করব। তাহলে এ গোলকের আধানের জন্য বিভব কে ক্যাপিটাল কিউ বাই তার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত এ। আর বি গোলকের আধানের জন্য এখানে বিভব হবে, কিন্তু বি গোলকের সাপেক্ষে এই পয়েন্টটা কোথায়? ভিতরে অবস্থিত। ভিতরে অবস্থিত হলে আমাদের ব্যাসার্ধের সমান দূরত্বটা নিতে হবে। এটা হবে প্লাস কে, আর এখানে যে আধানটা আছে সেটা মাইনাস কিউ বাই বি। তাহলে আমরা এটা পাচ্ছি কে কিউ বাই এ মাইনাস কে কিউ বাই বি। এটা হলো আমাদের এ গোলকের বিভব। ভি গোলকের বিভব, বি গোলকের বিভব 0, এ গোলকের বিভব কে ক্যাপিটাল কিউ এ মাইনাস কে ক্যাপিটাল কিউ বি। এখান থেকে আমরা কে ক্যাপিটাল কিউ কমন নিতে পারি 1/a মাইনাস 1/b। এটা আমরা পেলাম। এবার আমরা এই যে ধারক, এখানে প্লাস কিউ আধান এখানে মাইনাস কিউ আধান আছে, তার জন্য বের করব ধারকত্ব। অতএব ধারকত্ব সি ইজিক্যাল টু কিউ বাই কত ডেল্টা ভি বা কিউ বাই ভি এ মাইনাস ভি বি। বিভবের পার্থক্য, কিউ আধান তো কিউ আধানই থাকবে, আমরা শুধুমাত্র এ গুলোকে আধান দিয়েছি। তাহলে কিউ হলো আর কি ভি এ, ভিবি তো 0, হ্যাঁ ভিবিটা আমরা বের হয়েছে 0, তাহলে ভি এর মানটাই হবে বিভব পার্থক্য। এটা বসাবো, এটা কত হলো কে কিউ 1/a মাইনাস 1/b। এই কিউ কেটে যাবে, এটাকে এবার লসাগু করে দেব। কে এটা লসাগু করলে হবে বি মাইনাস এ, এটা হবে এ বি, উপরে 1। এই এ বিটা তাহলে চলে যাবে কোথায়? উপরে। আচ্ছা, এইখানেই আমরা কে এর মানটা বসিয়ে দিই। কে এর মান কত? 1/4 পাই এপসাইলন নট। তাহলে এই 4 পাই এপসাইলন নট এবং এ বি চলে যাবে উপরে। তাহলে আমরা পাচ্ছি 4 পাই এপসাইলন নট এ বি বি মাইনাস এ। এটাই হলো গোলীয় ধারকত্বের ধারক নির্ণয় করার রাশিমালা। 4 পাই এপসাইলন নট এ বি বি মাইনাস এ। বি হলো বাইরের গোলকের ব্যাসার্ধ, এ হলো ভিতরের গোলকের ব্যাসার্ধ। 4 পাই এপসাইলন নট এ বি বি মাইনাস এ। তাহলে এখন আমরা দেখব কোশ্চেন নম্বর 13টা কী বলা হয়েছিল। একটি গোলীয় ধারকের ভিতরের গোলক তড়িতায়িত এবং বাইরের গোলক ভূসংলগ্ন। বাইরের গোলকটির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, ভিতরের গোলকের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী স্থান দুই আপেক্ষিক আবেশিক ধারকত্বের তরল দ্বারা পূর্ণ।
ধারকের ধারকত্ব মাইক্রোফ্যারাড এককে নির্ণয় করো। তো আমাদের কোন কোন পার্টটা লাগবে, আমাদের এই পার্টটা লাগতে পারে, নিচেরগুলো আমরা মুছে দিলাম, আর আমাদের রাশিমালাটা লাগবে। তাহলে কি দেওয়া আছে, এটা হলো আমাদের ধারকত্বের রাশিমালা। এই গোলীয় ধারকটির কোন কোন তথ্য দেওয়া আছে, বাইরের গোলকটির ব্যাসার্ধ, বাইরের গোলক কোনটা, বি গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, বাইরের গোলকের ব্যাসার্ধ এটা হচ্ছে বি, এটা সমান সমান 30 সেন্টিমিটার। ভিতরের গোলকের ব্যাসার্ধ এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। আমরা এটাকে করব হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে সেন্টিমিটার থেকে মিটার কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে। তাহলে এটা হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে 0.2 মিটার, এটা হয়ে যাবে 0.3 মিটার, এটা হলো 0.2 মিটার, এটা হলো 0.3 মিটার। আচ্ছা, ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। আর কে দেওয়া আছে, আপেক্ষিক আবেশিক 2, কে দেওয়া আছে 2। হ্যাঁ, আমাদের এবার ধারকত্ব বের করতে হবে। এবার ধারকত্বের, এই গোলীয় ধারকত্বের ক্ষেত্রে যে রাশিমালা, হ্যাঁ, ধারকত্ব, গোলীয় ধারকের ধারকত্ব C = 4 পাই এপসাইলন নট AB B মাইনাস A। বি হলো বাইরের গোলকের ব্যাসার্ধ, এ হলো ভিতরের গোলকের ব্যাসার্ধ, আর কোনো ডাটা নাই। হ্যাঁ, এবার আমরা এর মান বের করব। তো 4 পাই এপসাইলন নট আমরা জানি 1/4 পাই এপসাইলন নট, এর মান 9 × 10⁹। তাহলে 4 পাই এপসাইলন নটের মান কত হবে, 1/9 × 10⁹। তারপরে ইন্টু এ কত 0.2, বি কত, বি 0.3। আচ্ছা, আমরা এটা সরাসরি বায়ু মাধ্যম ধরে করে নিয়েছিলাম, তাই শুধু এপসাইলন নট বসানো হয়েছে। অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে যদি আমরা সি বের করতাম, তাই না, অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে যদি আমরা এই ধারকত্ব বের করতাম, তাহলে এই ফর্মুলাটা একটু অন্য হতো। হ্যাঁ, এটা হতো 4 পাই এপসাইলন এ বি মাইনাস এ, এই ফর্মুলাটা বের হতো। আমরা এটা বাই মাধ্যম ধরে করেছি, তাই 4 পাই এপসাইলন নট AB B মাইনাস এ হয়েছে। যদি আমরা বাই মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে করতাম, তাহলে বের হতো 4 পাই এপসাইলন A/V। এইবার এটাকেই আমরা লিখতে পারি কিভাবে, এটাকেই আমরা লিখতে পারি 4 পাই এপসাইলনকে কে এপসাইলন নট AB B মাইনাস এ। তাহলে বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম থাকলে আমাদের যে ধারকত্বের, গোলীয় ধারকের ধারকত্বের ফর্মুলাটা আমরা বের করলাম 4 পাই এপসাইলন AB B মাইনাস এ, সেটা অন্য কোনো মাধ্যম থাকলে 4 পাই এপসাইলন AB B মাইনাস এ হবে। এবার এই এপসাইলনকে আবার বায়ু মাধ্যমের সাপেক্ষে আমাদের বের করতে হবে 4 পাই কে এপসাইলন B/A, কারণ আমাদের কে পরাবৈদ্যুতিক ধ্রুবক যে কে, সেটা হয় এপসাইলন বাই এপসাইলন নট। অতএব E = কে এপসাইলন নট। তাই এইখানে আমাদের একটু ভুল হয়েছে, 4 পাই এই জায়গাটায় কে এপসাইলন নট AB হতে হবে। এবার এখানে কে এর মানটাও আমাদের বসাতে হবে। তাহলে কে, আচ্ছা, কেটাকে আমি এদিকেই লিখছি 4 পাই এপসাইলন ইন্টু কে।
কে এর মান কত? কে এর মান হচ্ছে 2, আমরা এই 2টা এখানে বসিয়ে দিলাম। বি কত? 0.3, এ কত? 0.2। এবার ঠিক আছে, তাহলে চলো এবার ক্যালকুলেশন করি। 1 × 2 করলে 2, এটা করলে 0.2, 0.3, 0.06, 9 × 10⁹ আর এটা করলে 0.1। এবার এই দশমিকটা উঠিয়ে দিলাম, এখানে হলো 10, এই দশমিকটা উঠিয়ে দিলাম, এখানে হলো 100, এটা 0, এটা 0 কেটে গেল 10। আপাতত কি থাকছে? 6 × 12, নিচে 9 × 10⁹, তারপরে 10, তাহলে 12/9 × 10⁻10। তাহলে 12কে আমাদের ভাগ করতে হবে 9 দিয়ে, এদিকে করছি 9 দিয়ে 12কে ভাগ একবার, বিয়োগ করলে 3, 0.0, 3 × 27, 3, আবার 3, হ্যাঁ, তাহলে 1.33, 1 = 1.33 × 10⁻10। এটা কিসে আমরা করছি? এসএ পদ্ধতিতে, তাহলে এটা বের হবে ধারকত্ব ফারাড। আমাদের উত্তর বের করতে হবে কিসে? মাইক্রোফ্যারাডে। তাহলে 10⁻6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 1.33 × 10⁻4, 10⁻6টা বাদ হয়ে যাবে, 10⁻4 মাইক্রোফ্যারাড। এটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, 1.33 × 10⁻4 মাইক্রোফ্যারাড। এটা হয়ে গেল আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। 13 নম্বর অঙ্ক কমপ্লিট। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 14। একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, প্রতিটি পাতের ক্ষেত্রফল a, ব্যবধান d, 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক a ক্ষেত্রফল এবং d/2 বেধ বিশিষ্ট একটি পাত ওই ধারকটির মধ্যবর্তী অংশে প্রবেশ করালে ধারকটির ধারকত্ব কত হবে? খুব সুন্দর অঙ্ক। সমান্তরাল পাত ধারকের ফর্মুলা ইউজ করতে হবে, শ্রেণী সমবায়ের ফর্মুলা ইউজ করতে হবে, দারুণ অঙ্ক। তাহলে চলো এটাকে আমরা সমাধান করি। 14 নম্বর বলা হয়েছে বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব C = K∈0 α/d। K∈0 α/d, এটাই দেওয়া আছে কত? 1 মাইক্রোফ্যারাড, যেখানে K যেহেতু বায়ু মাধ্যমে K এর মান 1, তাই এটা হবে ε0 α/d = 1 মাইক্রোফ্যারাড। এটা আমাদের দেওয়া আছে। এরপরে কি করা হয়েছে যে এদের মধ্যে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক d/2 বেধের একটি পাত প্রবেশ করানো হয়েছে। ধরলাম আমার যে ধারকটা, এটা ছিল প্রদত্ত ধারক, এর এই অংশটা d, ক্ষেত্রফল a। এবার এ ক্ষেত্রফলেরই কিন্তু d/2 বেধের, তাহলে এ ক্ষেত্রফল কিন্তু d/2, এইটুকু অংশ জুড়ে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক, 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা পাত প্রবেশ করানো আছে। তাহলে এতে কি হয়? ধারকটা দুটি ধারকে পরিণত হয়। এটা একটা ধারক, এটা একটা ধারক, এটা ধারক, এটা ধারক। তাহলে এরা কি আছে? শ্রেণী সমবায় যুক্ত আছে, পরপর যুক্ত আছে শ্রেণী সমবায়। এটাকে বললাম C1, এটাকে বললাম C2। এর কে এর মান 4, এর কে এর মান 1। হ্যাঁ, এটা বায়ুতে আছে, এটা অন্য কোনো পরাবৈদ্যুতিক ধ্রুব বিশিষ্ট মাধ্যমে আছে। তাহলে ধারকটা দুটো পার্টে ভাগ হয়ে যায়।
এটা K1 পরাবৈদ্যুতিক ধ্রুব বিশিষ্ট একটা ধারক, এটা K4 পরাবৈদ্যুতিক বিশিষ্ট একটা ধারক, এটা K1 পরাবৈদ্যুতিক বিশিষ্ট একটা ধারক। তাহলে দুটো ধারক এখানে কিসে যুক্ত হয়েছে? শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে ছোট্ট করে আমরা এই কথাটা লিখে দিই যে উক্ত ধারকটিতে D/2 বেধের এবং এ ক্ষেত্রফলের 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো পাত প্রবেশ করালে ধারকটি দুটি ধারকে পরিণত হবে এবং এরা শ্রেণী সমবায়ে আছে ধরা হবে। তাহলে আমরা শ্রেণী সমবায়ের ফর্মুলা ব্যবহার করব। আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দুটি ধারকের ধারকত্ব কি হয়? 1/c = 1/c1 + 1/c2। এই ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে প্রথম ধারকের ধারকত্ব আমরা আগে বের করে নিই। প্রথম ধারকের ধারকত্ব কি হবে? C1 = K∈0 আলফা D/2। এখানে কে কত? 4। এপসাইলন থাকছে আলফা, আমাদের আলফাটা হয়ে যাচ্ছে A D/2। ডিটাকে উপরে দিয়ে গুণ করে দিলে 8 ε0 A/D। দ্বিতীয় ধারকের ধারকত্ব C2 = K∈0 আলফা D/2। এই অংশটা D/2, এই অংশটাও D/2। এখানে K সমান এটা বায়ুতে আছে K1, এই 2টা চলে গেল উপরে। তাহলে 1 × 2 ε0 আলফাটা হয়ে গেল A/D। তাহলে এটা সমান হচ্ছে 2 ε0 A/D। 2 ε0 A/D। C1 C2 আমরা বের করে নিলাম। এরপরে আমরা বের করব তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্বের ফর্মুলা কি? 1/c = 1/c1 + 1/c2। এটাকে লসাগু করে দিলে C1 + C2 C1, আচ্ছা C1 C2 লসাগু C1 + C2, উল্টে দিলে C = C1 C2/C1 + C2। এই জিনিসটা মুছে দিলাম। তাহলে আমরা ক্যালকুলেশনের জায়গা পেয়ে যাব। এরপরে মানটা বসাবো। C1 কত পেয়েছি আমরা? C1 8 ε0 A/D into 2 ε0 A/D। 8 ε0 A/D plus 2 ε0 A/D। এবার আমরা করছি এইখানে, আমরা এটা মুছে রেখেছি। C = তাহলে কত হবে? উপরে গুণ করে দেব। 8 × 2 = 16 ε0² A² D² এটার হবে লসাগু।
লসাগু কত ডি, এখানে 8 আর এখানে 2, 10 এপসাইলন নট এ সমান সমান এটাকে উল্টে দিব, এপসাইলন নটের স্কোয়ার এ স্কোয়ার বাই ডি এ স্কোয়ার ইন্টু ডিটা চলে যাবে উপরে, ডি 10 এপসাইলন নট এ। এবার এপসাইলন নটের সঙ্গে স্কোয়ারটা, এর সঙ্গে স্কোয়ারটা, ডি এর সঙ্গে এই স্কোয়ারটা কেটে যাবে, তাহলে কি থাকছে সমান সমান 16/10 এপসাইলন নট এ বাই ডি। এই যে দেখো এপসাইলন নট এ বাই ডি, এই মানটা কত, এই মানটা 1, তাহলে হলো 16/10 ইন্টু 1 মাইক্রোফ্যারাড সমান সমান 16কে 10 দিয়ে ভাগ করলে 1.6 মাইক্রোফ্যারাড। উত্তর মিলে গেছে। 14 নম্বরের হলো তাহলে 1.6 মাইক্রোফ্যারাড। এই অঙ্কটা আমরা এভাবে সমাধান করলাম, ঠিক আছে। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 15। দুটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের পাতগুলির ক্ষেত্রফল যথাক্রমে 100 সেন্টিমিটার স্কোয়ার এবং 500 সেন্টিমিটার স্কোয়ার। ধারক দুটির আধান ও বিভব সমান। প্রথম ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.5 mm, দ্বিতীয়টির মধ্যে দূরত্ব কত? হ্যাঁ, দুটো সমান্তরাল পাত ধারকত্ব দেওয়া আছে, পাতদ্বয় ক্ষেত্রফল দেওয়া আছে এবং আমাদের বলে দিয়েছে ধারক দুটির আধান ও বিভব সমান। 15 নম্বর, দুটো সমান্তরাল পাত ধারক, ধরলাম এটা একটা C1, এটা একটা C2। এর যে পাতদ্বয় ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কোয়ার, এটার 500 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? এর ব্যবধানটা দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব d = 0.5 mm। এর d কত বের করতে হবে, এটা হলো আমাদের অঙ্ক। আর বলে দিয়েছে কি ধারক দুটির আধান ও বিভব সমান। অর্থাৎ আধান ও বিভব যদি সমান হয় তাহলে কোনটা সমান হবে? ধারকত্বও সমান হবে। তাহলে আগে আমরা লিখে নিই কি, প্রথম ধারকের পাতদ্বয়ের প্রতিটির ক্ষেত্রফল কত? 100 সেন্টিমিটার স্কোয়ার। দ্বিতীয় ধারকের পাতদ্বয়ের প্রতিটির ক্ষেত্রফল কত? 500 সেন্টিমিটার স্কোয়ার। প্রথম ধারকের ব্যবধান, পাতদ্বয়ের ব্যবধান, প্রথম ধারকের পাতদ্বয়ের ব্যবধান d = 0.5 mm। এটাকে সেন্টিমিটারে করে নেব, mm থেকে সেন্টিমিটার, 10 দিয়ে ভাগ, 0.05 সেন্টিমিটার। এই ব্যবধানটা আমাদের নির্ণয় করতে হবে। লিখব যেহেতু ধারক দুটির আধান ও বিভব সমান, তাই এদের ধারকত্ব হবে সমান। কারণ ধারকত্ব C = আধান ইন্টু বিভব, C = QV। কিউ আর ভি যদি সমান থাকে তাহলে C1 C2 সমান হবে। তাহলে আমরা প্রথম ধারকের ধারকত্ব বের করব, দ্বিতীয় ধারকের ধারকত্ব বের করব। আমরা জানি সমান্তরাল
পাত ধারকের ধারকত্ব সি ইজিক্যাল টু কী হয় কে এপসাইলন নট আলফা বাই ডি। এটা হলো এসআই পদ্ধতিতে। আমরা করছি সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে এপসাইলন নটের মান বসাতে হবে কে 1/4 পাই আলফা ডি। এটা হলো সিজিএস পদ্ধতিতে। তাহলে প্রথম ধারকের ধারকত্ব সমান সমান দ্বিতীয় ধারকের ধারকত্ব C1 ইজিক্যাল টু C2। তাহলে আমরা এই মানগুলো বসাবো। C1 কত হবে কে, কোনো মাধ্যম দেওয়া ছিল না, বায়ুযুক্ত, তাহলে কে হবে 1 প্রথম ধারকের ক্ষেত্রে কে 1, এটা তো 1, তাহলে 1ই থাকলো। আলফা 100 4 পাই ডি হচ্ছে এখানে 0.05 সেন্টিমিটার, 0.05 ইজিক্যাল টু দ্বিতীয় ধারকের ক্ষেত্রেও কে এর মান হয়ে গেল 1, 1টা উড়ে গেল। আলফা এখানে কত 500 4 পাই ডি এখানে আমাদের বের করতে হবে। তো অনেকগুলো মানই কেটে যাবে। দেখো 4 পাই কেটে গেল, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 1ও কেটে গেল। তাহলে থাকছে বা আমরা কোনাকুনি গুণ করে দেব, এটা ডি, এটার সঙ্গে এটা গুণ, 4 পাই তো কেটে গেছে, তাহলে ডি এখানে শুধু ডি থাকছে, ডি এখানে কিছু নেই, এটা ইন্টু এটা, তাই না, ডি ইজিক্যাল টু 5 ইন্টু 0.05। তাহলে ডি সমান সমান হচ্ছে 25, 0.25, এটা কিসে বেরোবে সেন্টিমিটার। উত্তর কিসে দেওয়া আছে মিলিমিটারে। তাহলে এটাকে সেন্টিমিটার থেকে মিলিমিটার করলে 10 দিয়ে গুণ সমান সমান 0.25 মিলিমিটার। তাহলে আমাদের উত্তর মিলে গেছে 0.25 মিলিমিটার। কোশ্চেন নম্বর 15 আমাদের কমপ্লিট। এরপরে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 16। K1 K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকের দুটি পরাবৈদ্যুত ফলক একটি ধারকের পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করানো আছে। ধারকটির প্রতিটি পাতের ক্ষেত্রফল a হলে ধারকটির ধারকত্ব নির্ণয় করো। এখানে একটা ছবি দেওয়া আছে। K1 K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকের দুটি পরাবৈদ্যুতিক ফলক ধারকের মধ্যে প্রবেশ করানো আছে। এই হলো আমাদের ধারকটা। এই ধারকের মধ্যে L/2 অঞ্চলে এর দৈর্ঘ্য দেওয়া ছিল L এবং এটার বেধ দেওয়া আছে D। এইটুকু অংশে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পাত, এই অংশে K2। আমরা ধরলাম ধারকের পাতদ্বয়ের ক্ষেত্রফল, আচ্ছা দেওয়াও আছে, এটা হচ্ছে A, এটা হবে A। এবার এই ধারকটিকে আমরা সার্কিটের সঙ্গে কানেক্ট করতে সোজা করে দিলাম। ধারকটা আসলে ধারকটা আসলে কি আছে, আসলে আমাদের এইভাবে আছে। এর ক্ষেত্রফল A, এইটুকু অংশে K1, এইটুকু অংশে K2। তাহলে এটাকে আমরা একটা ধারক না ভেবে এবার দুটো ধারক ভাবতে পারি। এটাকে যদি আমরা আরেকটু কারসাজি করি, তাহলে এই অংশে একটা ধারক, এটাকে তার দিয়ে কানেক্ট করে দিলাম, এই অংশে একটা ধারক, এই অংশে একটা ধারক, এই অংশে একটা ধারক, এই অঞ্চলে একটা, এই অঞ্চলে একটা, এটা হলো K1, এটা হলো K2। এটাকে আমরা এভাবে সার্কিটের সঙ্গে কানেক্ট করে দিতে পারি। তাহলে এই ধারক দুটো কিসে যুক্ত আছে, এদের মধ্যে কোন জিনিসটা এক থাকবে, বিভব প্রভেদ এক থাকবে। তাহলে এটা হলো সমান্তরালে,
ধারক দুটো যুক্ত আছে সমান্তরালে। কারণ আমাদের বিভব প্রভেদ এক, দুটোর কানেক্টিং পয়েন্ট এক, কারেন্ট আলাদা, আধান আলাদা, কিছু আধান এটাতে যাবে, কিছু আধান এটাতে যাবে, তাহলে এটা হবে সমান্তরালে। তাহলে লিখব যে প্রদত্ত ধারকটিতে K1 ও K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট প্রদত্ত K1 K2 পরাবৈদ্যুতিক বিশিষ্ট ফলক প্রবেশ করানো হলে এটি দুটি ধারকে পরিণত হবে। এর বেদ ডি, এবং যেহেতু ধারকের বেদ ডি ও ফলকের বেদ ডি সমান, তাই ধারক দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে ধরা যায়। ধারক দুটো সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এই আমাদের ধারকের যে দূরত্ব ডি, পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যম দুটোর পাত দুটোর মধ্যেও বেদ ডি, এটা সমান। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা ধারককে দুটো পরাবৈদ্যুতিক পাত, ধ্রুবক বিশিষ্ট পাত প্রবেশ করালে এটা দুটো ধারকে পরিণত হচ্ছে। এই যেহেতু এর বেদ আর এর বেদ সমান ছিল, তাই আমরা এটাকে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে বলে ধরে নিব। এবার আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব নির্ণয় করার ফর্মুলা জানি। সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব, এই ফর্মুলাগুলো আমাদের পার্ট 1-এ আলোচনা করা হয়েছে। সমান্তরাল সমবায় C = C1 + C2, ধরলাম এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2। তাহলে C1 C2 কী হবে? C1 এটা কত অংশ জুড়ে আছে? এই গোটাটা হচ্ছে A, প্রস্থচ্ছেদ, আর এইটুকু হবে তাহলে A/2। প্রস্থচ্ছেদটা কিন্তু ভাগ হয়ে যাবে A/2, কারণ এইটুকু অংশে জুড়ে আছে। এই গোটাটার প্রস্থচ্ছেদ A, এইটুকুর হচ্ছে A/2। তাহলে আমাদের ধারকত্বের ফর্মুলা কি? ধারকত্ব K∈0 α/d, ধারকত্ব C = K∈0 α/d, এটা হচ্ছে ধারকত্বের ফর্মুলা K∈0 α/d। তাহলে C1 = কী বেরোবে? K1 epsilon alpha A/2 d, ডিটা ডি থাকবে, বেদটা সমান, প্লাস K2, C2টার মান হবে K2, epsilon থাকবে, আলফাটা কী হয়ে যাবে? A/2, এটা ডি। এবার কমন কি যাবে? epsilon, এই এটা নিচে চলে আসবে। আচ্ছা, আরেকবার লিখি, তারপর কমন নিচ্ছি। K1 epsilon A/2d প্লাস K2 epsilon A/2d।
এখান থেকে আমরা এপসাইলন নট এ বাই ডি কমন নিতে পারি। এপসাইলন নট এ বাই ডি, তাহলে এখানে কি থাকছে K1 প্লাস K1 বাই ডি এবং K1 বাই 2 K2 বাই 2। তাহলে এটা হলো এপসাইলন নট এ বাই ডি, এটা লসাগু করলে কি এটাই হবে K1 K2 বাই 2। এটাই হলো তাহলে আমাদের উত্তর, এপসাইলন নট এ বাই ডি K1 K2 বাই 2। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো একটু কনসেপচুয়াল ছিল 16 নম্বরটা। আমাদের কি করতে হবে, যে প্রদত্ত ধারকটি ছিল তার মাঝে যখন এরকম অন্য কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পাত প্রবেশ করানো হবে K1 K2, যদি তারা ক্ষেত্রফলের অর্ধেক অংশ জুড়ে থাকে, বেদ সমান হয়, তাহলে এই ধারকটাকে আমরা সোজা করে নিব। হ্যাঁ, সোজা করে একটা সার্কিটের সঙ্গে কানেক্ট করাবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে ধারক দুটো সমান্তরালে যুক্ত আছে, কারণ এখানে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, বিভবটা সমান। বিভব যদি সমান হয় তাহলে ধারক দুটো সমান্তরালে যুক্ত থাকবে। হ্যাঁ, তাহলে সমান্তরাল সমবায় ফর্মুলা আমরা ব্যবহার করব, C = C1 + C2। আবার আমরা ধারকের ধারকত্ব নির্ণয় করার ফর্মুলা জানি, K এপসাইলন নট আলফা বাই ডি। এখানে এরিয়াটা অর্ধেক এটা অর্ধেক এটা, আলফাটা হয়ে যাবে তাহলে A/2। এটা ক্যালকুলেশন করলে আমরা এই রাশিমালাটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে তোমাদের ফিজিক্সের সব পার্টগুলো, প্রবলেম সেটগুলো আপলোড করে দেওয়ার। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।